বিসমিল্লাহির রহমানির রহিম। 1861 সালের পুলিশ আইন, 1861 সালের পুলিশ আইন 5 নম্বর আইন এর আলোচনা কি করছিলাম, 1 থেকে 12 পর্যন্ত পড়ছিলাম। একে হচ্ছে লেগে সংজ্ঞা, একের সংজ্ঞা, দুইয়ে পুলিশ বাহিনীর, সারা বাংলাদেশের পুলিশ একটি মাত্র বাহিনী বলে পরিচিত হবে পুলিশ বাহিনীর সংজ্ঞা। দুই হচ্ছে পুলিশ বাহিনী, তিনি হচ্ছে লেগে এর সংজ্ঞাগুলো দামি না। তিনি হচ্ছে পুলিশের তত্ত্বাবধান, বাংলাদেশের সমস্ত পুলিশের তত্ত্বাবধান করবেন সরকার। পুলিশের কর্তব্য তত্ত্বাবধান করবে সরকার। তিনি হচ্ছে পুলিশের কর্তব্য তত্ত্বাবধান করবে সরকার। চারই হচ্ছে পুলিশের প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, এডিশনাল বা অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, জেলা পর্যায়ের জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃত্বাধীন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে দায়িত্ব পালন করবেন। 5 হলে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা, ইন্সপেক্টর জেনারেলের সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 5-এ। আর 6 বাতিল। 7-এ হচ্ছে অধনস্থ পুলিশের শাস্তি, 7-এ হচ্ছে অধনস্থ পুলিশ অফিসারের শাস্তি। 8-এ হচ্ছে লেগে নিয়োগ, পুলিশের নিয়োগ কিভাবে হয় সেই নিয়োগ প্রক্রিয়া। তারপর 9 আছে পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 9 আছে পুলিশের চাকরি হইতে ইস্তফা দেওয়ার সময়, পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার নিয়ম 2 মাস পূর্বে আবেদন করতে হয়। 10 আছে পুলিশের চাকরি করা অবস্থায় অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। পুলিশের চাকরিতে অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 12 আছে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, শ্রেণীবিভাগ, পোশাক পরিচ্ছদ বিভাগ ইত্যাদি নির্মাণ করতে পারে। তো যাক, এখন হচ্ছে আমরা আলোচনা করবো 13 ধারা শুরু। 13 হচ্ছে অতিরিক্ত পুলিশ। গাইডে কি আছে? গাইড আছে কোনো ব্যক্তির আবেদন ক্রমে কোনো স্থান, গ্রাম, শহর, ফ্যাক্টরি, কারখানা অধিক সংখ্যক শ্রমিক কাজ করলে যেখানে যে মূল পুলিশ থেকে যে পুলিশ নিয়োগ করা হয় তাকে অতিরিক্ত পুলিশ বলে। এটা গাইডের ভাষা, এ করলে আর হবে না। আমরা পড়বো মূল পর্ব। মূলটা কি? 13 ধারায় চলে যায়। 13 ধারা আছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। এই জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন, জেলা পুলিশ সুপারের ক্ষমতা। কিন্তু আসলে কি তাই? ভিতরে চলেন যাই, দেখা যাবে না। কোনো ব্যক্তির আবেদন করবে, যদি কোনো ব্যক্তি আবেদন করে তাহলে কোনো ব্যক্তির আবেদন করে যদি আবশ্যক মনে করে, কোনো ব্যক্তি আবেদন করলে তার আবেদন যদি মনে করে কিরা মনে করবে? জেলা ম্যাজিস্ট্রেট মনে করে, তাহলে কোনো ব্যক্তির আবেদন ক্রমে যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে চায়, যদি অনুমতি দেয়, তাহলে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। এর সহজ হিসাব আছে, কোনো ব্যক্তিকে আবেদন করতে হবে, তার আবেদনের কারণ কেন করছে, আসলে প্রয়োজন কিনা, সেই প্রয়োজন মনে করে জেলা ম্যাজিস্ট্রেট একটা জেলার কর্তৃত্ব দান করবে সবসময় জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবে। তাহলে কিরা কোনো ব্যক্তি আবেদন করছে, এমসিকিউ, কোনো ব্যক্তির আবেদন করবে, কোনো ব্যক্তির আবেদন করবে আবশ্যক মনে করলে, অবশ্য যদি মনে করে হয়, তাহলে কোনো স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজন আছে, কোনো স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কোনো ব্যক্তি আবেদন করবে, যে কোনো সেই স্থানে যদি মনে হয় শান্তি শৃঙ্খলার বিঘ্নতি ঘটছে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন। জেলা ম্যাজিস্ট্রেট হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার নির্দেশ ক্রমে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন। তাহলে 13 ধারায় কে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে? পুলিশ সুপার। কার নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে। কি কারণে করে? কোনো ব্যক্তি আবেদন করছে, কি কারণে তার আবেদনের বিবেচনা কি? শান্তি শৃঙ্খলা কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ সুপার ওখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। কারণটা কি? কোনো ব্যক্তি আবেদন করছে, তার আবেদনের আবশ্যকতা মনে করছে, প্রয়োজন মনে করছে, সেই ক্ষেত্রে এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে পুলিশ সুপার ওখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে।
তবে অতিরিক্ত পুলিশ কর্মচারী ইন্সপেক্টর জেনারেল, এই পুলিশ যে নিয়োগ করা হলো, এই যে পুলিশ অতিরিক্ত পুলিশ নিয়োগ দিলাম, এই পুলিশ এই পুলিশ ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ সুপারের কর্তৃত্বাধীন চলবে। তাদের নিয়ম নীতি, যে ব্যক্তি আবেদন করছে বা যে আবেদন করছে, যার আবেদন কর্মে দেওয়া হয়েছে, ওনার কর্তৃত্ব থাকবে না। এই পুলিশ ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী আইজি, পুলিশ সুপারের কর্তৃত্বাধীন থাকবে। মানে আমরা যে কোনো জায়গায় ডিউটি যাই বা কোনো ব্যক্তির আবেদন করবে যতই যাই, কিন্তু আমার নিয়ন্ত্রণ করবে ইন্সপেক্টর জেনারেল, সহকারী আইজি, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিয়ন্ত্রণ করবে। তাহলে এই যে পুলিশ সুপার নিয়ন্ত্রণ করবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ কর্মচারীর খরচ, এই যে অতিরিক্ত পুলিশ গেল, একখানে দিল, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিল, তারপরে সরকার ইন্সপেক্টর জেনারেলের কর্তৃত্বাধীন থাকলাম, কোনো ব্যক্তি আবেদন করলো, তাহলে এই পুলিশের খরচ আবেদনকারী বহন করবে। এই পুলিশের খরচ, এই অতিরিক্ত পুলিশের খরচ যে আবেদন করছিল সে আবেদনকারী বহন করবে। কতদিন পর্যন্ত এই খরচ বহন করবে? যখন উক্ত এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসছে, পরিবেশ ভালো আছে, তখন উক্ত ব্যক্তি আবেদন করবে। আবেদন করার 1 মাস পরেও, 1 মাস পূর্বে, যেদিন উঠান নেবে তার 1 মাস পূর্বে আবেদন করতে হবে, এবং 1 মাস পরেও টাকা দেবে। তাহলে যখন ওখানে যে ব্যক্তি আবেদন করছিল, ওই ব্যক্তি আবেদন করছে যে আমার অতিরিক্ত পুলিশ লাগবে না, কারণ তার খরচ দেওয়া লাগছে বা ওখানে শান্তি শৃঙ্খলা ফেরত আসছে, তখন 1 মাস পূর্বে তিনি আবেদন করছেন এবং 1 মাস পরেও এই পুলিশের ব্যয়ভার বহন করবে। তাহলে 13তে 10টার উপরে এমসিকিউ, 13তে 10টার উপরে এমসিকিউ হয়। আপনি যত বড় গাইডই পড়েন, 10টার উপরে এমসিকিউ কেউ লিখবে না, কারণ অনেক বড় গাইড হয়ে যাবে, ওই গাইড কেউ কিনবে না। আর আমরা যদি এইভাবে পড়ি, এমন কোনো কথা বলি নাই যে বইয়ের ভিতর থাকবে না, সব কথাই এর মধ্যে আছে। তাহলে আমাদের জন্য সহজ না? আমি বলার উদ্দেশ্য আর আপনার আমার ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা যেন বারবার শুনলে পারে, কানে মনে থাকে আর মনে পড়ে। মুখস্থ করে মনে রাখা যায় না শোনা, আইন মুখস্থ করে পার পাওয়া যাবে না। তাহলে শুনতে হবে, লিখতে হবে, পড়তে হবে, আর আরেকজনের কাছে বলতে হবে, চারিয়ে মিলিয়ে আইন শিক্ষা। তাহলে 13তে সবাই জানে 13, 14, 15 অতিরিক্ত পুলিশ গাইডের পড়ার দিন শেষ। আমরা গাইড থেকে পড়িনি, আমরা মূল বই পড়বো। 13 হচ্ছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা কি? কোনো ব্যক্তির আবেদন কর্মে আবশ্যক মনে করিলে, যদি আবশ্যক মনে করে, শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন, পুলিশ সুপার কি করবে? অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে। এই অতিরিক্ত পুলিশ কার নিয়ন্ত্রণে থাকবে? এই অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, সহকারী আইজি, পুলিশ সুপারের নিয়ন্ত্রণেই থাকবে। এর ব্যয়ভার কিরা দেবে? আবেদনকারী দেবে। এর ব্যয়ভার কিরা দেবে? আবেদনকারী দেবে। কতদিন পর্যন্ত আবেদনকারী দেবে? যখন আবেদন প্রত্যাহার করার জন্য আবেদন করবে, 1 মাস পূর্বে আবেদন করতে হবে। যেদিন প্রত্যাহার করবে 1 মাস পূর্বে আবেদন করতে হবে। আর 1 মাস উঠানোর 1 মাস পরেও তাকে এই টাকা বেয়ার করতে হবে। ঠিক আছে? 1 মাস পূর্বে তার বেয়ার করা লাগবে। তাহলে এমসিকিউ পেলাম কয়টা? আরেকবার বলি, এমসিকিউ পেলাম, জেলা কার আবেদন করবে? অতিরিক্ত পুলিশ। জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। এখন ক্ষমতা কিরম? তিনি কিভাবে নিয়োগ দেবেন? কোনো ব্যক্তি আবেদন করছিল, সেই স্থানে যে বিবেচনা মনে করে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে এরকম মনে হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে আমাদের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবেন। অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার পরে এই অতিরিক্ত পুলিশ কার নিয়ন্ত্রণে থাকবে? ইন্সপেক্টর জেনারেল, সহকারী আইজি, পুলিশ সুপারের নিয়ন্ত্রণেই থাকবে। এর ব্যয়ভার কিরা দেবে? আবেদনকারী দেবে। এই পুলিশ কখন প্রত্যাহার হবে? যখন উনি প্রত্যাহার করার জন্য আবেদন করবেন 1 মাস পূর্বে, যেদিন প্রত্যাহার করা লাগবে তার 1 মাস পূর্বে আবেদন করা লাগবে, এবং 1 মাস পরেও তার এই টাকা খরচ দেওয়া লাগবে। ঠিক আছে? অনেকগুলো এমসিকিউ। 1861 সালের পুলিশ আইনের 14 ধারা অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজির ক্ষমতা। এখন আইজির ক্ষমতা কি তাই দেখি, অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপির ক্ষমতা। তাহলে অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপির কি ক্ষমতা আছে তাই দেখি। তাহলে 13তে আমরা কিন্তু কমসে কম 10টা এমসিকিউ পাচ্ছি, আর 14তে কতগুলো এমসিকিউ পাই? একটা করে বলি। রেল, খাল বা কোনো কলকারখানা স্থাপিত হইলে সেখানে যদি অধিক সংখ্যক শ্রমিক কাজ করে, রেল লাইন
মানে রেলের কার্যক্রম, দেখেন নতুন রেল লাইন হচ্ছে বা পুরাতন রেল লাইন, কলকারখানা, খাল, সেখানে যদি অধিক শ্রমিক কাজ করে, অধিক সংখ্যক শ্রমিক কাজ করে, উক্ত স্থানে সংগঠিত কোনো ব্যক্তির কার্য, উক্ত স্থানে কোনো ব্যক্তির কার্য বা আকস্মিক কার্য। তাহলে কি বলছে, আইজিপি কখন কখন অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে, আইজিপি কখন অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে, যেখানে রেল, খাল বা কলকারখানা অধিক শ্রমিক কাজ করে, সমস্যা নেই, অধিক শ্রমিক কাজ করার পরে ওই স্থানে, খেয়াল করবেন, ওই স্থানে কোনো ব্যক্তির কার্য, কোনো ব্যক্তির কার্য বা আকস্মিক কার্য, মানে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করতেছে বা আকস্মিক এমন কোনো কাজ করছে যেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হয়ে পড়ছে, যেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হয়েছে। তাহলে আইজিপি সাহেব যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার কিছু বিধিবিধান আছে, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। তাহলে ইন্সপেক্টর জেনারেল যেখানে কলকারখানা, খাল বা রেল লাইন কাজ করার সময় অধিক শ্রমিক কাজ করে, ওদের মধ্য থেকে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির কার্য, কোনো ব্যক্তির কার্য, কার কার্য, কোনো ব্যক্তির কার্য, কোনো প্রতিষ্ঠানের কার্য না, কোনো ব্যক্তির কার্য আকস্মিক কার্য, কার্য মানে তার কাজ কাম বা তার কর্মকাণ্ড অপরাধমূলক মনে হলে উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন দেখা দিতে পারে। অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন দেখা দিলে এবার সরকারের সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে, সরকারের সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে, সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল, কিরা, পুলিশের আইজিপি, ইন্সপেক্টর জেনারেল শান্তি শৃঙ্খলা নির্মিত্তে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকে। তাহলে রেল লাইন, খাল, কলকারখানায় যখন অধিক শ্রমিক কাজ করে, কাজ করার ভিতর ওখানে কোনো এক ব্যক্তির কার্য বা আকস্মিক কার্যের কারণে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হয়, তখন আইজি কি করে, আমাদের ইন্সপেক্টর আইজি জেনারেল সরকারের সম্মতি চায়, যে ওখানে তো ঝামেলা হচ্ছে, ওখানে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, ওখানে অতিরিক্ত পুলিশ লাগবে, সরকার যখন সম্মতি দেয় তখন ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। 14 ধারায় কার সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়, সরকারের সম্মতিক্রমে। 14 ধারায় কে অতিরিক্ত পুলিশ নিয়োগ করেন, ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করেন। কি কারণে নিয়োগ করেন, ইন্সপেক্টর জেনারেল কি কারণে অতিরিক্ত পুলিশ নিয়োগ করেন, কোনো ব্যক্তির কার্য বা আকস্মিক কার্যের কারণে, যদি রেল, কলকারখানা বা রেল, খাল বা কলকারখানার অধিক শ্রমিক কাজ করা, সেখানে কোনো ব্যক্তির কার্য, কোনো ব্যক্তির কার্য বা কোনো আকস্মিক এমন কোনো কার্যক্রম হয়েছে, শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, সেইখানে আইজিপি সাহেব অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবেন। কার সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল নিয়োগ দেবেন, সরকারের সরকারের সম্মতিক্রমে। তাহলে এই আইনে আমরা কত পড়ছিলাম, 3 ধারা মনে করবেন, সমস্ত বাংলাদেশ সমস্ত কার্যে পুলিশের তত্ত্বাবধান করে সরকার, যা কিছু করে সব আমাদের সরকারের পরিচালিত করে, ঠিক আছে। তাই এই যে অতিরিক্ত পুলিশ নিয়োগ করলাম, 13 ধারায় কিন্তু করছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, পুলিশ সুপার দেশে। 14তে কার নির্দেশে দেশে, সরকারের নির্দেশে, আইজিপি সাহেব দেশে। তাহলে এগুলো আমাদের ভিতরে আছে, গাইডই দেখবেন 3 লাইন, ও গাইড আপনিও লিখতে পারেন, কিন্তু এতগুলো কথা লিখতে গেলে এমসিকিউ হবে না, গাইড হবে না। আর যারা ক্লাসে নাই, আলহামদুলিল্লাহ ওরা ভিডিও দেখে নেবেন, কারণ সবাই কর্ম করি ভাই, কেউ আসলে না মন খারাপ করবেন না, আমরা 3 জন আছি, কখনো 10 জন হবে, কখনো আর দেখবেন যে চুপি চুপি দেখে না, অত বড় বড় ক্লাস দেখে এ কম সাধনা না। আমি এই কাজ করে আইছি, আপনিও করবেন, আমরা যারা করব তারাই সফলতা পাবো। বাকি যারা দেখবে, পাগলরা কানের ভিতরে ইয়ারফোন দেয়, ভিডিওতে রেজাল্টের কাছে কি শোনে, অতিরিক্ত পুলিশ আছে আমরা তো জানি, কিন্তু এর ভিতরে যে কি আছে এটা আমরা গল্প আকারে বলি, আমাদের এমসিকিউ এবং পড়ার লেখার সময় তখন মনে থাকবে, কিছু না কিছু আসবে। 10-13টা যখন এমসিকিউ বলছো, ওখানে অবশ্যই আপনি 5টা তো বলতে পারবেন লেখার সময়, তখন এই কামিয়াবি। খালি 14 ধারায় অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা কিরকম, কোথাও রেলপথ, খাল বা কোনো কলকারখানায় যখন অধিক শ্রমিক কাজ করে, ওইখানে কোনো ব্যক্তি বা কোনো কোনো ব্যক্তির কার্য বা আকস্মিক কার্যের পরে উক্ত স্থানে ইন্সপেক্টর জেনারেল সরকারের সম্মতিক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। এরপরে কি বলছে, এই অতিরিক্ত পুলিশ নিয়োগ করছে কি কারণে, ওইখানে যারা মালিক, কলকারখানার মালিক বা রেল লাইন যারা মালিক বা ম্যানেজার, এই এই কর্মচারীর ব্যয়ভার বহন করবে। কি করবে, সরকার, এই যে অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল সরকারের সম্মতি করবে নিল, কারখানার মালিক, কারখানার মালিক, ভারপ্রাপ্ত অফিসারের আদেশ দেওয়া চলবে, আদেশ দেবে, যারা আদেশ দেবে
যে এদের ব্যয়ভার তারা দিতে বাধ্য থাকবে। তাহলে কলকারখানার মালিক বা যিনি ভারপ্রাপ্ত তারা কি অতিরিক্ত পুলিশের খরচ দিতে বাধ্য না, না সরকার খরচ দেবে? উপরের কোনোটি না। তাহলে কিরা খরচ দেবে? তারা খরচ দিতে বাধ্য থাকবে। তাহলে অতিরিক্ত পুলিশ যে কলকারখানার মালিক বা ম্যানেজার নিলেন, রেলপথ, খাল বা কলকারখানার মালিক যে আপনি অতিরিক্ত পুলিশ নিলেন, এর ব্যয়ভার দিতে আপনি বাধ্য থাকিবেন। কথাটা ঠিক আছে না? তাহলে এই অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল নিয়োগ দিল, সরকারের সম্মতিক্রমে দিল। সরকারের সম্মতিক্রমের পরে কি করছে, কি কারণে দেশে কোনো ব্যক্তি বা আকস্মিক উত্তেজনা হয়েছে, যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই সরকারের সম্মতিক্রমে অতিরিক্ত পুলিশ দেশে। এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার কিরা দেবে? কারখানার মালিক দেবে অথবা ম্যানেজার দেবে, বা ওই যে ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন, যিনি আবেদন করেছিলেন, এই ওই ব্যক্তিগুলোই এই খরচ বহন করবে। ঠিক আছে। তারপরে 14 ক পুলিশ আইনের 14 ক খেয়াল করবেন, ইন্সপেক্টর জেনারেল লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত। উনি কি ক্ষমতাপ্রাপ্ত দেয় নেই? ইন্সপেক্টর জেনারেলের লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত। এটা কি ক্ষমতা দেয় নেই? রেলের কথা বলছে। সুন্দর সুন্দর কথা আছে, খালি শুনবেন, এই যে মুখস্থ করা লাগবে না, সুযোগ খালি মনে রাখবেন। এর ভিতরে আমি কয়টা কথা বলবো। 14 ক পুলিশ আইনের 14 ক পুলিশ আইনের 14 ক ইন্সপেক্টর জেনারেল লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত। তিনি কি ক্ষমতাপ্রাপ্ত? চলেন দেখি। 14 কয়ের 1 বলছে, বর্তমান বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অথবা তাহার দ্বারা এই ক্ষেত্রে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কর্মকর্তা, ওগুলো বাদ দেন। সরকার বর্তমান বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল সরকারের অনুমতিক্রমে সরকারি গেজেট প্রকাশের আদেশ বলে। সরকারের অনুমতিক্রমে সরকারি গেজেট করে। আপনারা জানেন আইনের গেজেট হয়, কোনো আদেশ টাদেশ হলে সরকার গেজেট করে। এই যে সংসদ নির্বাচন, এমপিরা পাশ হয়ে যায়, বেসরকারিভাবে ঘোষণা হবে, তারপরে যখন গেজেট হবে তখন তারা এমপি হবে। গেজেট হয়, একটা গেজেট। তাহলে কি বলছে, ইন্সপেক্টর জেনারেল লিখিতভাবে যখন ক্ষমতা প্রাপ্ত হবে, ইন্সপেক্টর কিভাবে ক্ষমতা প্রাপ্ত হয়? লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত হয়। 14 ক ইন্সপেক্টর কিভাবে ক্ষমতা প্রাপ্ত হয়? লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত হয়। কি কার অনুমতি ক্রমে? সরকার অনুমতি ক্রমে। কার অনুমতি ক্রমে? সরকার অনুমতি ক্রমে। সরকারি গেজেট প্রকাশের আদেশ বলে। সরকারি গেজেট প্রকাশের আদেশ বলে সরকারের। তাহলে আমাদের ইন্সপেক্টর জেনারেল কি করছে? সরকারের সম্মতিক্রমে গেজেট প্রকাশের মাধ্যমে তার লিখিত আদেশ বলে রেল রক্ষী বাহিনীকে উহার একটি অংশকে, পুরা রেল রক্ষী বাহিনী বা রেল রক্ষী বাহিনীর যে কোনো একটা অংশ, হলো খুলনার অংশ। রেলের কিন্তু ডিভিশন আছে, রেলের কিন্তু জেলা আছে, বিভিন্ন জেলায় ভাগ করা, বিভিন্ন সেক্টরে ভাগ করা। তাহলে পুরা রেল রক্ষী আছে, দেখুন পোশাক পরে ডিউটি করে, অস্ত্র হাতে আছে, রেল রক্ষী বাহিনী আছে। ওদের টোটাল বাহিনী অথবা যে কোনো অংশ বা ডিভিশনের অংশ বিশেষ, ওই অংশ বিশেষকে তাহলে কি অংশকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারে। তাহলে সহজ হিসাব কি, ইন্সপেক্টর জেনারেল সরকারের যদি অনুমতি পায়, তাহলে এটা পরিভাষা বাদ। এখন ইন্সপেক্টর জেনারেল যদি সরকারের অনুমতি পায় বা লিখিত আদেশ পায় বা সরকার গেজেট প্রকাশ করে, তাহলে উনি কি করে, এই রেলওয়ে বাহিনীকে, এই রেলরক্ষী বাহিনীকে, তাহলে তার পুরো অংশ বা যে কোনো অংশকে পুলিশ বাহিনী রূপান্তরিত করতে পারে। তাহলে রেলরক্ষী বাহিনীকেও পুলিশ বাহিনী রূপান্তরিত করা যায়, তাই না? এই সুন্দর কথা বলছে। পরিভাষাটাও বলি, বাংলা করে বলি। তাহলে ইন্সপেক্টর জেনারেল যে রেলরক্ষী আছে, তাকে উনি পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারেন। কার অনুমতি ক্রমে? সরকারে। তিনি কি প্রকাশের মাধ্যমে? গেজেট প্রকাশের মাধ্যমে। কি আদেশের মাধ্যমে? লিখিত আদেশের মাধ্যমে। ঠিক আছে। কতটুকু অংশকে, রেলরক্ষীর কতটুকু অংশকে তিনি পুলিশ বাহিনীতে রূপান্তর করেন? পুরো অংশ, আংশিক অংশ, দুটোই সঠিক? কোনোটাই না, দুটোই সঠিক। কারণ পুরো অংশকেও করতে পারে, আবার অল্প যেটুকু অংশ লাগবে সেটুকুকে তিনি রেলরক্ষীকে পুলিশ বাহিনী রূপান্তরিত করতে পারে। তাহলে পুলিশ বাহিনী যখন ওরা রেলরক্ষীরা হয়ে গেছে, পুলিশ বাহিনী যখন রেলরক্ষীরা পুলিশটিতে আইজি স্যার নিয়ে আসলো সরকারের সম্মতি ক্রমে, এখন কি হয়েছে,
পুলিশ বাহিনী রূপান্তরিত ব্যক্তিগণ পদমর্যাদা ও ওয়ার মেয়াদ সরকারি গেজেট সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। মানে এই রেলরক্ষীতে কিন্তু অফিসার আছে, আমাদের সাব ইন্সপেক্টর আছে না, ওখানেও সাব ইন্সপেক্টর আছে, সৈনিক আছে, নায়ক আছে। তো এই যে যখন গেজেট করে নিয়ে আসলেন পুলিশ বাহিনীতে, তাই যার যে পদমর্যাদা ঠিক তার সেই পদমর্যাদাই বহাল থাকবে, এটাই বলছে। তাহলে রেল রক্ষীকে যখন পুলিশ বাহিনীতে নিয়ে আসা হয়েছে, তাহলে তাদের যে পদমর্যাদা রূপান্তরিত করা হয়েছে, এক রূপ থেকে আরেক রূপ নিয়ে আসছে, তখন তারা ঠিকই পুলিশ বাহিনীর মতোই 1800 পুলিশ বাহিনীর যখন আইজি সাহেব নিয়োগ দিয়েছে, তখন 1861 সালের পুলিশের মতোই তারা পুলিশ হয়ে গেছে। পুলিশ হওয়ার পরে তাদের যে পদ পদমর্যাদা ছিল, ঠিক তাদের পদ পদমর্যাদা সুনির্দিষ্ট গেজেট আকারে তা প্রকাশ করে উল্লেখ করা হবে যে আপনার এই পদ, আপনার এই পদ সুনির্দিষ্ট গেজেটে প্রকাশ করা হবে। এবার 2 14 14 তা মনে রাখা লাগবে না। 14 তে কি বলছে না, এমসিকিউ, এখানে প্রশ্ন আসবে না, এমসিকিউ। সরকার গেজেট প্রকাশের পর রেলওয়ে রক্ষী বাহিনী 1861 সালের পুলিশ আইনের আওতাধীন হবে। তাহলে সরকার যখন গেজেট প্রকাশ করে দিল, সরকার গেজেট প্রকাশের পর রেলওয়ে রক্ষী বাহিনী 1861 সালের পুলিশ বাহিনী রূপে রূপান্তরিত, পুলিশ বাহিনীও যা ওরাও তাই, ঠিক আছে। তারপরে তিনি কি বলছে, 14 তিনি কি বলছে, অতিরিক্ত রূপান্তরিত পুলিশ প্রত্যেক ব্যক্তি বা সদস্য, রূপান্তরিত যে পুলিশ রেলওয়ে থেকে যে পুলিশ আমাদের এখন নতুন পুলিশ হলো, এই রেল রক্ষীরা যে পুলিশ বাহিনীতে রূপান্তরিত হয়েছে, রেল রক্ষীরা যে পুলিশ বাহিনীতে যোগদান করা ফেলালাম, আইজি সাহেব করালো, এরা কি হলো, ক্ষমতা, সুযোগ সুবিধা এবং নিরাপত্তার অধিকারী হইবে। তাহলে যত সুযোগ সুবিধা পুলিশের আছে, সুযোগ সুবিধা তারপরে ক্ষমতা, নিরাপত্তার অধিকারী হইবে। তাহলে এখন আমরা আবার বলি, 14 কতে বলছে বর্তমান বলবৎ আইনি যাই থাক, সরকার যদি সম্মতি দেয়, লিখিত নির্দেশ দেয়, আদেশ বলে, গেজেট করে ইন্সপেক্টর জেনারেল লিখিতভাবে ওই রেল বাহিনী পুরাটা, রেল রক্ষীর পুরাটা বা এর অংশ বিশেষ, তাহলে রেল রক্ষীর পুরাটা বা এর কোনো অংশ বিশেষকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারে। এই পুলিশ বাহিনীতে যখন রূপান্তরিত করবে, ওই রেল রক্ষী যার যে পদমর্যাদা ছিল, পদমর্যাদা বহাল থাকবে বা গেজেটে প্রকাশ করে দেওয়া হবে যে আপনার এই পদ, এইভাবে আপনি থাকবেন। এই পদমর্যাদা পাওয়ার পর যখন পুলিশ বাহিনীতে রূপান্তরিত হয়ে গেল, তখন এদের ক্ষমতা, সুযোগ সুবিধা, নিরাপত্তা একই হবে, এই পুলিশ সাধারণ পুলিশের মতোই ওদের হবে। এরপরে 2 কি বলছে, এই যে পুলিশ যখন রূপান্তর করে ফেললাম, রেল রক্ষীরা যখন পুলিশ বাহিনীতে রূপান্তরিত হইলো, তখন 1861 সালের পুলিশের আইনের অধীনে আওতাধীন ওরা মূল পুলিশ হয়ে গেল, ঠিক আছে, এতটুক। এরপরে তিনি বলছে, এই রূপান্তরে প্রত্যেক ব্যক্তি সদস্য ক্ষমতা, সুযোগ সুবিধা এবং নিরাপত্তার অধিকারী হইবে, কর্তব্য দায়িত্ব পালনের জন্য দায়ী হইবেন। এরা কর্তব্য পালন করবে, ঠিক সাধারণ পুলিশের মতোই দায়ী থাকবেন। যদি অন্যায় করলে, তাহলে সাথ আছে কোথায়, সাথে শাস্তি হয়ে যাবে, ঠিক আছে, সুযোগ নাই। অন্যায় করলে তাহলে দায়িত্ব কর্তব্য পালনের জন্য দায়ী থাকবে, যদি কোনো অপরাধ করে তার দায়ভার সেই নেবে। এখন সে আর রেল রক্ষী নাই, এখন পুলিশ সদস্য হয়ে গেছে। এরপরে শাস্তিযোগ্য হবে, তাদের কি করা যাবে, শাস্তি দেওয়া যাবে। পুলিশ কর্মকর্তাগণের ন্যায় উক্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত অধীনস্থ হইবে। পুলিশ কর্মকর্তাগণের ন্যায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অধীনস্থ হইবে। তাহলে আমাদের পুলিশ অফিসারদের কিসের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। তাহলে 13তে আবার বলি, জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। খেয়াল রাখবেন, জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। 14তে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করে সরকারের নির্দেশে। তারপরে 14 ক আছে রূপান্তর, রেলরক্ষী বাহিনীকে আমরা রূপান্তর করছি ইন্সপেক্টর জেনারেল। এরপরে আছেন 15 হচ্ছে উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশের ব্যয় বা সংক্রান্ত নিয়মাবলী। উপদ্রব হচ্ছে বোঝেন, ওই যে 164 করে আছে না, যেখানে বিপজ্জনক এলাকা। এছাড়া ওই যে রোজ্জাক ভিতরে পড়লি, পরে আবার ব্যাখ্যা করবেন, আগে পরিভাষায় পড়ি, তারপরে মূল বাংলা করে, তারপরে মূল ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ।
উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও তার ব্যয়ভার সংক্রান্ত নিয়মাবলী নীতিমালা। একটা নীতিমালা যে এত সময় 13-তে 13-14-তে কিন্তু অতিরিক্ত পুলিশ দিয়েছে না, ও তো কয়েছে টাকা দিতে বাধ্য কিনা। 13-তে বাধ্য হচ্ছে যে আবেদনকারী, 14-তে বাধ্য কিনা, 14-তে বাধ্য হচ্ছে ওই যে কলকারখানার মালিক অথবা ম্যানেজার। তাহলে এখন কি নিয়মে এটা হবে, এর একটা নিয়ম নীতি করে দিয়েছে। আইন শৃঙ্খলা তো খালি এক আবেদনকারী ব্যক্তির উপর বিষয় না, মেলা লোকের নিয়ে এই সমস্যা। এখন আসেন 14-15 কি বলছে, উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও এর ব্যয়ভার সংক্রান্ত সরকার ইচ্ছা করলে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ এবং অন্য কোনো পদ্ধতি দেশের কোনো নির্দিষ্ট এলাকা উপদ্রব বা বিপজ্জনক। তাহলে সরকার যদি মনে করে, সরকার ইচ্ছা করলে সরকার গেজেট প্রকাশ করার মাধ্যমে দেখবেন অনেক জায়গায় অনেক ঝামেলা হয়, মারামারি হয়। যেমন আহ আগে মনে হয় হয়তো, এগুলো অতগুলো আমি ব্যাখ্যা জানি না। উপদ্রব বা বিপজ্জনক যেখানে স্বাভাবিক কার্যক্রম চলে না, ব্যাহত হয়, সরকার তখন কি করে, উপদ্রব বা বিপজ্জনক এলাকা হিসাবে ঘোষণা করে, 164 জারি করে, আছে না, ওই থানার পুলিশ দ্বারা হয় না, তখন সরকার উপদ্রব এলাকা হিসাবে ঘোষণা করে। এত সময় তো 14-তে আবেদনকারী নেছে, খেয়াল করেন, 14-তে আবেদনকারী ব্যয়ভার দিয়েছে, 13-তে আবেদনকারী দিয়েছে, 13-তে আবেদনকারী দিয়েছে, 14-তে কলকারখানার মালিক ম্যানেজার দিয়েছে। এছাড়াও সরকার রাষ্ট্র চালায় না, সরকার যারা গঠন করে রাষ্ট্র চালায়। এখন কেউ আবেদনও করলো না, কোনো মিল কলকারখানারও বিষয় না, সরকার অতিরিক্ত পুলিশ দেয় না, আমাদের পাঠায় না, ব্যাটালিয়ন ভালো জানেন। তারপরে জেলা পুলিশে যারা চাকরি করেন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাঠায় না, সেখানে সরকারের বিপজ্জনক মনে হয়, বিপজ্জনক মনে হয় বা উপদ্রব, ওখানে সমস্যার সৃষ্টি হতে পারে, সরকারের কাছে সম্ভাবনা থাকে, ওই এলাকাকে বিপজ্জনক এলাকা বলে সরকার ঘোষণা করে। সরকার ঘোষণা করে, ওই ঘোষণা এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ দেয়। এই অতিরিক্ত পুলিশ কারা জানেন, আমরাই, আমাদের ভিতর থেকে কিন্তু নিয়োগ হয়। এই যে আমরা লাইন থেকে যাই, থানা ফাঁড়ি থেকে খোলো যায়, এক জেলার থেকে আরেক জেলায়, বাংলা করে যেটা বুঝি, অত বই ভাষা বোঝার দরকার নেই। তাহলে আমরা যে চলে যাই, এক জেলা থেকে আরেক জেলা চলে যাই না, দেখবেন গার্মেন্টসে গেছেন, ওই গার্মেন্টসের লোকজন ব্যয়ভার বহন করে, ওরা তো কলকারখানা হিসাব চলে গেল। এছাড়াও যখন এই যে মারামারি অনেক এলাকা আছে, দূরবীনে যে চাপাই এলাকা আমি দেখছি, বিদ্যুৎ সংক্রান্ত বিষয়, মানে একটা ঘটনা ঘটছিল, উপদ্রব এলাকা সরকার ঘোষণা করে, 44 ধারা জারি করে, ওই এলাকা চোরাচালান বাইরে যায়, তখন এই সরকার এখন সরকারের দায়ভার এসে গেছে। পুনর হলে সরকার কি করছে, সরকার ইচ্ছা করলে সরকার গেজেট প্রকাশ পূর্বক অন্য যে কোনো পদ্ধতিতে দেশের কোনো নির্দিষ্ট এলাকায় উপদ্রব বা বিপজ্জনক বলে ঘোষণা করিয়া তে পারেন। এরূপ ঘোষণা প্রচার, এরূপ ঘোষণা প্রচার করা যাইতে পারে যে কোনো নির্দিষ্ট এলাকার অধিবাসী বা তাহাদের শ্রেণী। তাহলে যে এই যে সরকার যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিচ্ছে, তাহলে সরকার নিয়োগ দেওয়ার কি কারণে দিচ্ছে, বিপজ্জনক, বিপজ্জনক বা উপদ্রব এলাকা অতিরিক্ত পুলিশ নিয়োগ দিচ্ছে, কি কারণে দিচ্ছে, তো যে এলাকায় দিচ্ছে এলাকাবাসী, এলাকাবাসীর শান্তি শৃঙ্খলার জন্য দিচ্ছে, এলাকাবাসী ভালো থাকবে, এলাকাবাসী সুখে থাকবে, এই কারণে এই অতিরিক্ত পুলিশ নিয়োগ দিচ্ছে। তাহলে ওই এলাকার যে শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকে না, বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকে, এবার কিন্তু সরকার নিয়োগ দিচ্ছে 15 ধারায়, 15 ধারায় অতিরিক্ত পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। তাহলে শ্রেণী, তাদের অংশ হিসেবে তাদের আচরণ অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন আছে। তাহলে উপদ্রব এলাকায় বিপজ্জনক দেখা দিয়েছে, সরকার গেজেট প্রকাশ করার পরে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিচ্ছে। কোন শ্রেণী, কোন শ্রেণী, তাদের তাদের কত অংশ, তাদের কিছু অংশ, তাহলে কোন শ্রেণী, এক জায়গায় কিন্তু বিভিন্ন শ্রেণীর লোক বাস করে, বিভিন্ন সম্প্রদায় বাস করে, তাই বলছে কোন শ্রেণী, তাদের অংশ বিশেষ, কোন শ্রেণীর ওপর একটা অংশ নির্দিষ্ট সংখ্যা হতে পারে আচরণের ফলে, তাদের আচরণ এতই খারাপ, তাদের কার্যক্রম এতই খারাপ, সীমান্তবর্তী দেখবেন চোরাচালান হয়, চোরাচালান হয় না, অথবা কোনো বিপজ্জনক মারামারি দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হয়। মূল বাংলাটা কি, 13-তে হচ্ছে লেগে কোনো ব্যক্তি আবেদন করছে, 14-তে হচ্ছে লেগে সরকার সম্মতি দিয়েছে, ইন্সপেক্টর জেনারেল দিয়েছে। আর এইখানে 15-তে কি বলছে, এই সরকার উপদ্রব বা বিপজ্জনক ঘোষণা করছে, ওই এলাকার লোকজন ভালো যাচ্ছে না দিনকাল, কোন শ্রেণী খুব উগ্রত হয়েছে, কোন শ্রেণীর অংশ বিশেষ উগ্রত হয়েছে, বা মারামারি চুরিচামারি করতেছে, চোরাচালান এতই বেড়ে গেছে, বা আইন শৃঙ্খলার এতই অবনতি হয়েছে, তখন সরকার ইচ্ছা করছে যে ওখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার প্রয়োজন। এইবার গেলে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে সরকার, এখন 15-এ অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে, যাক সরকারের কাজ শেষ। এই ঘোষণা প্রকাশ হলে আইজি, 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 আইজি প্রাপ্ত বা সরকার ক্ষমতা প্রাপ্ত অপর কোনো পুলিশ সরকারের সম্মতিক্রমে উক্ত এলাকায়, উক্ত এলাকায়, তাহলে কি বলছে,
সরকার আইজি 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 বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আইজি বা সরকারপ্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ কর্মকর্তা সরকারের সম্মতি নেওয়া উক্ত এলাকায় কর্মরত সাধারণ পুলিশ বাহিনীর কর্মচারী ব্যতীত, তাহলে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই যে থানা এলাকায় আমরা পুলিশ যাচ্ছি যেখানে উপদ্রব বা বিপজ্জনক দেখা দিয়েছে সেই এলাকায় ওই থানার পুলিশ দেওয়া হবে না। তাহলে কোন পুলিশ ব্যতীত? ওই নির্দিষ্ট থানা যে আছে সেই থানা পুলিশ বাদে, সরকার যেখানে অতিরিক্ত পুলিশ পাঠাইছে ওই থানার পুলিশ বাদে অন্য পুলিশ, অতিরিক্ত পুলিশ বলতে মূল পুলিশ থেকে ওই থানার পুলিশ দ্বারা আর হয় না, তখন অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে কিরা? ইন্সপেক্টর জেনারেল, আইজিপি বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন পুলিশ কর্মকর্তার সম্মতি এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে। এলাকায় যে পুলিশ ছিল ওই পুলিশ ব্যতীত এই অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে। তাহলে পুনরায় হচ্ছে লোকে সরকার নিয়োগ দিয়েছে, পুনরায় কিরা নিয়োগ দিয়েছে? সরকার। অতিরিক্ত কেন দিয়েছে? উপদ্রব বা বিপজ্জনক দেখা দিয়েছে, সরকার হলে উপদ্রব বা বিপজ্জনক দেখা দিয়েছে, তাই অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে। এই নিয়োগ কিরা করছে? ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে। কিন্তু কোন পুলিশ? ওই থানা, যেখানে যে থানার ভিতরে আমরা গেছি, প্রত্যেক থানা এলাকা ছাড়া কিন্তু কোনো জেলা নাই, সেই থানা পুলিশ ব্যতীত যে পুলিশ নিয়োগ দেবে সেটাই অতিরিক্ত পুলিশ। ঠিক আছে? তাহলে সরকার নিয়োগ দিয়েছে। এবং দুই কি বলছে? এই যে দুইয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, ওই থানায় যে পুলিশ আছে ওই পুলিশ বাদে বাইরের পুলিশ। তাহলে মূল থানার পুলিশ বাদে বাইরের পুলিশ, এখানে এতটুকু এমসিকিউ, মূল পুলিশ বাদে বাইরের পুলিশ। এই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করিবার জন্য যে খরচ হইবে এই খরচ স্থানীয় লোকজন দেবে। এই যে থানায় যে পুলিশ বরাদ্দ ছিল আপনার 40 জন বা 20 জন, ওই পুলিশ তো আর হচ্ছে না, সরকার কি করছে? অতিরিক্ত পুলিশ দিয়েছে। এই পুলিশের ব্যয়ভার কিরা বহন করবে? জনগণ, স্থানীয় জনগণ করবে। তাহলে 13তে কিরা পড়ছিলাম? আবেদনকারী বহন করছে। 13তে খরচ বহন করছে আবেদন। 14তে খরচ বহন করছে কারখানার মালিক বা ম্যানেজার। আর 15তে পুলিশ নিয়োগ দিয়েছে সরকার, কিন্তু খরচ বহন করবে কারা? স্থানীয় জনগণ। এই হলো মূল কথা। তাহলে অতিরিক্ত পুলিশ কারা? ওই থানা এলাকার। 15তে বলছে অতিরিক্ত পুলিশ হচ্ছে ওই থানায় যে পুলিশ আছে ওই পুলিশ না, অন্য জায়গার পুলিশ। থানার যে পুলিশ আছে ওই পুলিশ না, অন্য জায়গার অন্য স্থানের পুলিশ। তাহলে অন্য স্থানের পুলিশ থানার পুলিশ ব্যতীত অন্য স্থানের পুলিশ। এই পুলিশের খরচ কিরা দেবে? এই পুলিশের খরচ দেবে স্থানীয় জনগণ। এই পুলিশের খরচ দেবে ওই থানার স্থানীয় জনগণ দেবে। কিভাবে আদায় হবে? আদায়ের পরীক্ষায়। এখন তাহলে 15 একে কি বলছে? সরকার যখন কোনো এলাকায় বিপজ্জনক বা উপদ্রব মনে হয় বা ওই স্থানে শান্তি শৃঙ্খলার অবনতি হয়, তখন সরকার গেজেট প্রকাশের মাধ্যমে উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এই মোতায়েন করবে কিনা? ইন্সপেক্টর জেনারেল বা ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নিম্নপদস্থ কর্মকর্তা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। অবশ্যই ওই থানার পুলিশ ব্যতীত পুলিশ হতে হবে। ঠিক আছে? ওই থানায় যে পুলিশ আছে তা বাদে। তিনি কি বলছে? এই পুলিশের ব্যয়ভার কিরা বহন করবে? এই পুলিশের ব্যয়ভার বহন করবে স্থানীয় জনগণ। এই পুলিশের ব্যয়ভার বহন করবে স্থানীয় জনগণ। কিভাবে স্থানীয় জনগণ? কার কয় টাকা পড়ে? আসেন সামনে যাই। তাহলে 13, 14, 15 অতিরিক্ত পুলিশ পড়ালে 30 মিনিট হয়, 10 মিনিট, 5 মিনিট হয়। আবার আমরা ব্যাপক বলে এমসিকিউ বলেই আমাদের সময় বেড়ে যায়। অল্প আলোচনা করি, এমসিকিউ যেন কেউ ফেল না করার সুযোগ থাকবে না ইনশাল্লাহ। খালি খেয়াল করে ক্লাসটা শুনবেন। তাহলে 15 হচ্ছে 4 অধিবাসীদের মধ্য থেকে কারোর নিকট থেকে কত টাকা আদায় হবে? যারা স্থানীয় বাসিন্দা তাদের মধ্য থেকে কার কত টাকা নেবে, কত টাকা নির্ধারণ করবে, তা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে। তাহলে দেখেন এখন কি করছে? স্থানীয় বাসিন্দার মধ্যে থেকে কে কত টাকা দেবে তা নির্ধারণ করবে জেলা ম্যাজিস্ট্রেট। কার কত টাকা দেবে এটা নির্ধারণ করবে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে 15 ধারার অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বহন করবে কে? স্থানীয় জনগণ। এই অতিরিক্ত পুলিশ কে নিয়োগ করবে? সরকার নিয়োগ করবে 15 ধারায়। এই অতিরিক্ত পুলিশ কোন থানার এলাকার বাইরে হতে হবে? নিজ থানা এলাকার বাইরের পুলিশ হতে হবে। এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার নির্ধারণ করবে কে? জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে।
কার কত টাকা নির্ধারণ করবে সেটা জেলা ম্যাজিস্ট্রেটই ভালো জানেন। এরপরে আসেন, বাংলা করেই কই। 14তে বলছে কাকে বাদ দেবে, কাকে বাদ দেবে, স্থানীয় জনগণ কারে বাদ দেবে, কারে বাদ মওকুফ করবে বা কার কত টাকা নির্ধারণ করবে সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। মানে এখানে আবার অনেকে আছে আবেদন করবে যে আমার কাছে এত ধরছেন স্যার, আমি তো এত দিতে দিতে পারবো না, আমি তো গরিব, আমি অসুস্থ, বা আমার এগুলো লাগে না। এই লোকের বিচার বিশ্লেষণ করে ম্যাজিস্ট্রেট কারোর নাম বাতিল করে দেবে, কারোর নাম যোগ করবে, কার টাকা পরিমাণ কম ধরবে, বেশি ধরবে, এ সমস্ত কার্যক্রম জেলা ম্যাজিস্ট্রেটের উপরে। জেলা ম্যাজিস্ট্রেট হলো ডিসি, জেলা ম্যাজিস্ট্রেটের নাম ডিসি, জেলা প্রশাসক, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রধান। প্রশাসনিক ক্ষমতা একটা জেলার প্রধান প্রশাসনিক ক্ষমতা যিনি জেলা ম্যাজিস্ট্রেট, তিনি এই কার্যক্রম করে থাকেন। তাহলে কি কি বললাম, 15 প্রথম হচ্ছে উপদ্রব এলাকায় বিপজ্জনক বা উপদ্রব দেখা দিলে সরকার গেজেট প্রকাশনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। এই অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য পুলিশ কর্মকর্তা এই অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন। এই পুলিশে এই নির্দিষ্ট যে এলাকায়, যে থানা এলাকায় যাবে সেই থানা এলাকার পুলিশ ব্যতীত হবে, সেই থানা এলাকার পুলিশ বাদে অন্য পুলিশ হবে। এই পুলিশের ব্যয়ভার এই পুলিশের ব্যয়ভার স্থানীয় জনগণ দেবে, এই পুলিশের ব্যয়ভার স্থানীয় জনগণ দেবে। এই জনগণ কে কয় টাকা দেবে তা নির্ধারণ করবে জেলা ম্যাজিস্ট্রেট। এই পুলিশের ব্যয়ভার নির্ধারণ করবে কিনা জেলা ম্যাজিস্ট্রেট। এখানে কাউকে বাতিলও করতে পারে, কাউকে যোগ্য করতে পারে, এ ক্ষমতা কার? জেলা ম্যাজিস্ট্রেটের। তাহলে এই যে অতিরিক্ত টাকা জেলা ম্যাজিস্ট্রেটের টাকাটা নিলেন, ধরলেন, নির্ধারণ করলেন, এই টাকাটা কারোর কমানো বাড়ানো কাউকে মওকুফ করার দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেট। এরপরে এখন হচ্ছে ব্যাখ্যা পর্ব, 15 ব্যাখ্যায় যে 13, 14, 15 ক্লাসটা মেলা পড়া আছে। 13, 14, 15 13, 14, 15 সংক্ষেপে বলি। 13, 14, 15 ব্যাখ্যা আছে। অধিবাসী, অধিবাসী একটা শব্দ আছে, অধিবাসী বলতে কি বোঝায়? অধিবাসী, এই আইনের অধিবাসী বলতে বোঝাচ্ছে, আমি একবার রিডিং করে দেই। অধিবাসী বলতে সেই সকল ব্যক্তিকে বোঝায় যারা নিজে অথবা সম্পত্তি বা অস্থাবর সম্পত্তির ভোগ দখল করেন। এর বাংলাটা কি? অধিবাসী, আমার বাড়ি রাজবাড়ি, আমার জমি আছে লোকে কুষ্টিয়া, কুষ্টিয়া আল্লাহর দরগা, আমার দোস্ত আছে এএসআই, কুষ্টিয়া আল্লাহর দরগা আমার জমি আছে, তাহলে ওইখানকার অধিবাসী আমি। আমার জমি যেই চাষ করুক, আমার জমি যে চাষ করুক, আমি অন্য এলাকার থেকে যা বাস করি কুষ্টিয়ায় জমি চাষ করে খাই, আমি ওখানকার অধিবাসী, কিন্তু আমার ভূমি আছে, আমার কি আছে? ভূমি আছে। তাহলে এখানে কি বলছে, নিজের, যদি নিজের জমি থাকে অথবা তাহার কোনো প্রতিনিধি, আমার কোনো প্রতিনিধি ওখানে কাজ করে, বাকি বর্গা চাষ করে খায়, তাহলে আমার নিজের জমি যদি থাকে, আমার প্রতিনিধি বা তার কোনো কর্মচারী, আমি তো চার জীবনেও যাই না কুষ্টিয়ায়, কিন্তু আমার কর্মচারী ওখানে কাজ করে, তাহলে আমি এখানের অধিবাসী বলেই গণ্য হবে। এই অধিবাসী কেন বলছে? ওই যে টাকা কর্তন করবে না, আমি তো, আমার জমি আছে, এখন আমার জমি তো অনেক, আমি অনেক টাকা পয়সা অনেক লোকজন খাটাই, কিন্তু সরকার বললো খুঁজে পাইছে যে এই রিজনের অনেক সম্পত্তি, তাহলে এই এই যে টাকার পরিমাণ আমার বাড়ে না, ওখানে অতিরিক্ত পুলিশ মানে ঝামেলা হচ্ছে, আমি বিভিন্ন লোক খাটাই, তাহলে তার জন্য সরকার তখন নিয়ন্ত্রণ করার জন্য অধিবাসী বলতে বলছে আপনি বসবাস করেন আর না করেন, আপনার জমি যদি ওই এলাকায় থাকে, আপনার জমি যদি এলাকায় থাকে, আপনি নিজে বা তার প্রতিনিধি বা তার কর্মচারী এইরকম ব্যক্তি হলেও আপনি ওই এলাকার অধিবাসী বলেই গণ্য হবে। তাহলে অধিবাসী মানে বুঝছেন, অধিবাসী মানে আমি যে এলাকায় বাস করি আর না করি, আমার জমি আছে, আমার জমি আছে, আমি চাষ করি অথবা অন্য কেউ চাষ করে, বা আমার প্রতিনিধি বা আমার কর্মচারী চাষ করে, তার মানে আমি ওই এলাকায় বাস করি, এটাকে অধিবাসী বলে। এরপরে মন্তব্য করে দেখেন, এই যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিলেন, এই অতিরিক্ত পুলিশকে পিউনিটি পুলিশ, পিউনিটি পুলিশ বলে। এই অতিরিক্ত পুলিশকে কি পুলিশ বলে? পিউনিটি পুলিশ বলে। এই অতিরিক্ত পুলিশকে কি বলে? পিউনিটি পুলিশ বলে। এই অতিরিক্ত পুলিশকে পিউনিটি পুলিশ বলে। আর এই পিউনিটি পুলিশের জন্য যে টাকা কালেকশন করলো এত সময়, ওই 13, 14, 15 যে টাকা কালেকশন করলো, এই টাকাকে পিউটনি ট্যাক্স বা পিটনি কর, পিটনি ট্যাক্স বা পিটনি কর বলে, পিটুনি ট্যাক্স বা পিটনি কর বলে। পিউনিটি ট্যাক্স বা পিটনি কর ট্যাক্স বা কর, ইংরেজি আমি তো ভালো বুঝি না। পিউনিটি কর বা পিউনিটি ট্যাক্স যদি আসে, এই অতিরিক্ত পুলিশকে কি পুলিশ বলা হয়? তাহলে বলবেন পিউনিটি পুলিশ বলে। অতিরিক্ত পুলিশকে কি পুলিশ বলা হয়?
পিউনিটি পুলিশ বলে। অতিরিক্ত পুলিশের এই টাকা যে দেয়, খরচের টাকার নাম কি নামে আখ্যায়িত করা হয়? পিউনিটি ট্যাক্স বা পিটুনি কর, পিটুনি কর। অনেক বড় ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। মনে করছিলাম